সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ অংশীদারি ব্যবসায়ের আরও একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকের অঙ্কটা আগের দিনের মতোই, কিন্তু একটু ব্যবধান আছে। সেটার জন্য এই অঙ্কটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা আগে অঙ্কটা একটু পড়ে নিই, যাতে আমাদের বুঝতে সহজ হয় এবং সুবিধা হয়। যদিও বোর্ডের লেখাটা দেখা যাচ্ছে স্পষ্টভাবেই, তারপর আমি পড়ে শোনাচ্ছি। যদি কোনো শব্দ বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কথা শুনে সেটা ভালো করে বুঝে নিতে পারবে। দেখো, লেখা আছে নজিব, গালিব ও রাকিব একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান যথাক্রমে 2:2:1 অনুপাতে ভাগ করে নেয়। 2015 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 80,000 টাকা, 70,000 টাকা এবং 60,000 টাকা। চুক্তিপত্র মোতাবেক অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। রাকিব কারবার হতে মাসিক 1,500 টাকা করে বেতন পাবে। অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 10,000 টাকা, 8,000 টাকা এবং 14,000 টাকা। রাকিব ব্যক্তিগতভাবে নজিবকে এ মর্মে নিশ্চয়তা দিয়েছিল যে নজিব মুনাফার অংশ বাবদ কমপক্ষে 14,000 টাকা পাবে। বন্টনযোগ্য মুনাফার পরিমাণ 30,160 টাকা। এটা ছিল আমাদের অঙ্কটা। এবার আমাদের প্রশ্নটাকে কি আছে দেখি। ক, মূলধন ও উত্তোলনের উপর সুদের পরিমাণ নির্ণয় করো। খ, লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকের দফাসমূহের যোগফল নির্ণয় করো। কিন্তু আরও কথা আছে। এই অঙ্কটা দেখো, নিচে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে অংশীদারদের বন্টনযোগ্য মুনাফার গণনা সহ। এটা কিন্তু একটু সমস্যা দেখা দিল আবার। প্রথম যখন পড়েছিলাম যে খ নম্বর প্রশ্নটা আগে দেখি যে লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকের দফাসমূহের যোগফল নির্ণয় করো। এটা শুনে বেশ সহজ মনে হয়েছিল, কিন্তু যখনই অংশীদারদের বন্টনযোগ্য মুনাফার বন্টনের সংখ্যা সহ বা গণনা সহ যখন বলছে, তখন কিন্তু একটু সমস্যা দেখা দিল। অর্থাৎ তোমাকে দেখাতে হবে না, কিন্তু করে নিতে হবে। তার মানে একটা ঝামেলা তৈরি হয়ে গেল। অসুবিধা নেই, চিন্তার কোনো কারণ নেই, আমি দেখিয়ে দেবো। আর গ নম্বরে অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। তো ঠিক আছে, অঙ্কটা আর একবার একটুখানি দেখে নাও অঙ্কটা কীভাবে এখানে আসে। পড়া হলো তো? ঠিক আছে, চলো এবার আমরা ক নম্বর সমাধানের চেষ্টা করি। আমরা সমাধান ক দেখব। প্রশ্ন ছিল মূলধনের সুদ এবং উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়। তো আমরা প্রথমে এখানে মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করেছি। আমাদের তিনজন অংশীদার ছিল, এটা আমরা দেখেছি, নজিব, গালিব এবং রাকিব। নজিব কী করেছিল, সে 80,000 টাকা মূলধনের ব্যবসায় নেমেছিল, তাই তার 10% সুদ করলে হবে 8,000 টাকা। গালিব 70,000 টাকা মূলধন নিয়ে এনেছিল, তাহলে তার 10% করলে হবে 7,000 টাকা। আর রাকিব 60,000 টাকা মূলধন এনেছিল, তার 10% করলে হবে 6,000 টাকা। একই রকমভাবে আমরা উত্তোলনের সুদের পরিমাণটাও দেখব। উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় দেখা যাচ্ছে নজিব 10,000 টাকা উত্তোলন করেছিল, 10%, তার আবার হাফ অর্থাৎ 6 মাস আসবে 500 টাকা। গালিব 8,000 টাকা উত্তোলন করেছিল, তার 10% এবং হাফ করলে হবে 400 টাকা। রাকিব 14,000 গুণ 10% হাফ করলে হবে 700 টাকা। এখন তোমার মনে একটা প্রশ্ন জাগবে যে স্যার, উত্তোলনের পরিমাণে তো কোথাও অর্ধেক বা 6 মাসের কথা উল্লেখ নেই। দেখো, এখানে তোমাদের মনে রাখতে হবে যে উত্তোলনের সুদ বের করার সময় যদি কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে অবশ্যই সেটা 6 মাস করে নিতে হবে। আর যদি ডেট উল্লেখ থাকে তো তুমি সেই মাস করলে তত সমস্যা হবে না, কিন্তু যদি কিছু উল্লেখ না থাকে তাহলে অবশ্যই 6 মাসের ধরে নেবে। ঠিক আছে? তো আমরা ক নম্বরে মূলধনের সুদ এবং উত্তোলনের সুদের পরিমাণটা নির্ণয় করা শিখে নিলাম। এবার আমরা খ নম্বর সমাধানের দিকে যাব। এখন আমরা খ নম্বর সমাধান দেখব। খ নম্বরের প্রশ্ন ছিল লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকের দফাসমূহ। তো আমরা জানি, আগের অঙ্কটাও করেছি, ডেবিট দিকে আমাদের সবচেয়ে প্রথমে মূলধনের সুদ করতে হয়। অংশীদারদের মূলধন হিসাব লিখে মূলধনের সুদ করবে। তো নজিবের পার্সেন্টেজ করে 8,000 এসেছিল, গালিব 7,000 এবং রাকিব 6,000। এটা আমরা ক নম্বরেই করেছিলাম, তোমরা দেখেছিলে। আচ্ছা, এরপরে রাকিবের বেতন হিসাব আসে। তো বেতন তার পাবে হচ্ছে বছরে 18,000 টাকা।
এবার আসবে মুনাফার অংশ, কিন্তু এখানে একটু কথা আছে। মুনাফার অংশটা তুমি নির্ণয় করবে কিভাবে? এখানে তো ডেবিট দিকের দফাসমূহ লিখতে বলেছে, ক্রেডিট দিক ছাড়া তো মুনাফা করা যায় না, এটা আমরা জানি। এই কারণে তোমার ক্রেডিট দিকটা মনে রাখতে হবে। আমাদের ক্রেডিট দিকে কী ছিল আমি বলে দিচ্ছি তোমাকে। ক্রেডিট দিকে প্রথমে নিট লাভটাও হচ্ছিল, যেটা 30,160 টাকা সম্ভবত আছে অঙ্কের মধ্যে, আর উত্তোলনের সুদটা ছিল। তো উত্তোলনের সুদটা আমরা ক নম্বরে বের করেছি। এই দুটা যোগ করে মূলধনের সুদ এবং বেতনটা মাইনাস করলে হবে 30,160। ওইটাকে তুমি এখন নজিব, গালিব এবং রাজীবের মধ্যে ইষ্ট অনুযায়ী ভাগ করবে। যখনই তুমি ভাগ করতে যাবে তখন দেখা যাচ্ছে যে নজিব 12,064 পেয়েছে, আর রাকিব 6,032, আর গালিব 12,064। কিন্তু রাকিব কিন্তু নজিবকে নিশ্চয়তা দিয়েছিল, তোমার নিশ্চয়ই মনে আছে। তো সেই নিশ্চয়তার পরিমাণ ছিল 14,000। তাহলে নজিব যদি 12,064 টাকা পায়, তাহলে তো নজিব বলবে রাকিবকে যে ভাই তুই আমায় কথা দিয়েছিলি 14,000 দিবি, তাহলে বাকি টাকাটা কী হবে? তখন রাকিব বলবে যে হ্যাঁ, কথা যখন দিয়েছি তখন কথা তো রাখতেই হবে, তাহলে আমার টাকা থেকে তুই নিয়ে নে। তখন রাকিব তার টাকা থেকে নজিবকে 14,000 টাকা পুড়িয়ে দেবে। তো সেই জন্য আমরা রাকিব থেকে 1,936 টাকা মাইনাস করেছি, আর নজিবের সঙ্গে 1,936 টাকা প্লাস করেছি। এভাবেই আমরা মুনাফার অংশটা সবাইকে সমানভাবে, মানে অঙ্ক যেভাবে বলেছে সেভাবে ভাগ করে দিয়েছি। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো, এবং কীভাবে মুনাফাটা আসে আর মুনাফাটা কীভাবে সবার মধ্যে বন্টন করা হয় সেটা আমরা ক নম্বর থেকে শিখলাম, তাই তো? চলো এবার আমরা গ নম্বরটা দেখব। এখন আমরা গ নম্বর সমাধানের চেষ্টা করেছি। দেখো, অংশীদারদের মূলধন হিসাব করতে বলেছে। তো অংশীদারদের মূলধন হিসাব করতে হলে আমার আগের হিসাবটা একটু লক্ষ্য করতে হবে। ওখানে কিন্তু শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকের দফাসমূহের কথা উল্লেখ করতে বলা হয়েছিল, কিন্তু যখন আমরা অংশীদারের মূলধন হিসাব করবো তখন কিন্তু ডেবিট ক্রেডিট দুটোই করতে হবে। সেই ক্ষেত্রে আমার লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট দিকে কী কী বসার দরকার ছিল সেগুলোও কিন্তু এখানে আসবে। তো আমরা আগে ক্রেডিট পাসটা এখানে দেখে আসি। দেখো, 2015 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি, এইখানে এরা তিনজন যে পরিমাণ মূলধন নিয়ে ব্যবসা করতে নেমেছিল ঠিক সেই পরিমাণ মূলধনের টাকাটা এখানে লিখবো, অর্থাৎ 80,000, 70,000 আর 60,000। লাভ লোকসান বন্টন হিসাব লিখে ডিসেম্বর 31 মূলধনের সুদ ছিল কত আমরা দেখেছি খ নম্বর থেকে 8,000, 7,000, 6,000। এটা আমরা ক নম্বরে পেয়েছিলাম। বেতন শুধুমাত্র রাকিবের বেতনটা হবে, কারণ সেই কাজগুলো করেছিল, বেতন পাওয়ার সেই অধিকারী ছিল, তাই বেতন সে পাবে 18,000 টাকা বছরে। মুনাফার পরিমাণটা আমরা দেখে এসেছি 14,000, 12,064 এবং 4,096। এবার তিনজনের টাকাটার যোগফলটা করে নেব। নজিবের যোগফল হয়েছে 1,02,000, গালিবের যোগফল হয়েছে 89,64 এবং রাকিবের যোগফল হয়েছে 88,096। এই যোগফলটা আমরা বাম পাশে আবার বসিয়ে দেব। এর বাম পাশে কী কী আছে সেটা একটু আমরা লক্ষ্য করি। ডেবিট দিকে প্রথমে 2015 সাল ডিসেম্বর 31 উত্তোলন হিসাব। উত্তোলনকে কত করেছিল? নজিব 10,000, গালিব 8,000 এবং রাকিব 14,000 টাকা উত্তোলন করেছিল। ডিসেম্বর 31 লাভ লোকসান বন্টন হিসাব। উত্তোলনের সুদ, এটা আমরা ক নম্বর থেকে পেয়েছিলাম। উত্তোলনের সুদ ক নম্বরে করার পরে নজিবের হয়েছিল 500, গালিবের হয়েছিল 400 এবং রাকিব হয়েছিল 700। এবার আমাদের কাজ হচ্ছে এই যে যোগফলটা আমরা নিচে বসিয়েছিলাম অর্থাৎ 1,02,000, সেখান থেকে আমরা উপরের দুইটা অর্থাৎ 10,000 আর 500 মাইনাস করবো, করলে 91,500 টাকা পাবো। একই রকমভাবে আমরা গালিবের টোটাল যোগফল ক্রেডিট পাইছিল 89,064, সেখান থেকে আমরা বাদ দেবো 8,000 আর 400, বাদ দিলে পাবো 80,664। রাকিবের যোগফল ছিল 88,096, সেখান থেকে আমরা বাদ দেবো 14,000 এবং 700 অর্থাৎ 14,700, সেটা মাইনাস করলে পাবো 73,396। এই যে ব্যালেন্স শিট হলো অর্থাৎ ডিসেম্বর 31 তারিখ, এটা কি হবে? পরবর্তী বছরে ব্যালেন্স বিডি হয়ে যাবে। তো পরবর্তী বছর এখানে এই যে নেমে যাব 2016 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি লিখে ওই সেটির টাকাটা এখানে পরপর বসিয়ে দেবো। ঠিক আছে, এবার অঙ্কটা আমরা আবার দূর থেকে এখানে দেখে নিই যে কীভাবে অঙ্কটা হলো। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? তো এভাবেই আমাদের অঙ্কটা হয়েছে।
মূলধন হিসাবও শেষ হলো। তো আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা ভালো বুঝতে পেরেছো। যদি না বুঝো তো ফোন তো দিবেই, আমি সমাধানের চেষ্টা করব যাতে তোমরা ভালো বুঝতে পারো। কেমন? তবে অবশ্যই সময় নিয়ে একটু দেখতে হবে, অ্যাকাউন্টিং তো একটু সময় নিয়ে না দেখলে অঙ্কগুলো ব্রেনে আসলে এভাবে কাজ করে না ভালো। তো একটু সময় নিয়ে দেখো, তাহলে ভালো বুঝতে পারবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। দেখা হবে আগামী ভিডিওতে। ততদিনে সবাই আমরা সুস্থ থাকবো আশা করি।